নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল। আজ আমরা আরআরবি এনটিপিসি গ্রুপ ডি মক টেস্ট সিরিজের 10 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 9টা প্র্যাকটিস সেট অলরেডি কভার হয়ে গেছে। তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো, অবশ্যই তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটা ক্লাস দেখো। প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, বিকজ সমস্ত কোশ্চেনগুলোর ডিটেলস এক্সপ্লানেশন করা আছে এবং যেগুলো মোস্ট প্রবাবল কোশ্চেন আসার সম্ভাবনা সেগুলোই কিন্তু আমরা বেছে বেছে কালেক্ট করে তোমাদের জন্য উপস্থাপন করেছি। সো অবশ্যই তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো, অবশ্যই সেগুলো দেখবে। এবং তোমরা যদি এগুলোর পিডিএফ পেতে চাও, আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। সেখান থেকে কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাসের শেষে আমরা পিডিএফগুলো প্রোভাইড করে দিই। সো লেটস স্টার্ট। আজকের আমাদের প্রথম কোশ্চেন হলো, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক যে আছে তার হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? হেগ, জেনেভা, ওয়াশিংটন নাকি ব্রাসেলস? এখন ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমরা প্রত্যেকেই কিন্তু 10 সেকেন্ড সময় পাবে অ্যান্সার দেওয়ার জন্য। সেই 10 সেকেন্ডের মধ্যে কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আমি দেখবো তোমাদের কতজন ঠিক অ্যান্সার দিচ্ছ এবং কতজন ভুল অ্যান্সার দিচ্ছ। যারা ঠিক অ্যান্সার দিচ্ছ তারা মোটামুটি ঠিক আছো, যারা ভুল অ্যান্সার দেবে তারা একটু সচেতন হবে যাতে পরবর্তী ক্ষেত্রে এই ভুলগুলো না হয়। তাহলে বিশ্বব্যাংকের সদর দপ্তর অবস্থিত আমাদের ওয়াশিংটন অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ওয়াশিংটন ডিসিতে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার্স অবস্থিত। এখানে শুধুমাত্র ওয়ার্ল্ড ব্যাংকের নয়, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ আইএমএফের হেডকোয়ার্টার্সও কিন্তু ওয়াশিংটনে অবস্থিত। ক্লিয়ার? এবং যদি আমরা বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন জানি তাহলে সেগুলো দেখে নেব একটু। বিশ্ব ব্যাংক সেটা এস্টাবলিশড হয়েছিল জুলাই 1944 এবং বিশ্বব্যাংকের যে মেম্বার কান্ট্রি অর্থাৎ তাদের যে সদস্য সংখ্যা, সেখানে মোট 189 মেম্বার আছে। 189টা কান্ট্রি আছে তার মেম্বার। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেজেন্ট প্রেসিডেন্ট হলেন ডেভিড মালপাস, প্রেজেন্ট এমডি এবং সিইও হলেন আনসুলা কান্ত, এবং প্রেজেন্ট যে চিফ ইকোনমিস্ট তিনি হলেন কারমেন রেনহার্ট। ক্লিয়ার? তিনি অ্যাপয়েন্টেড হয়েছেন 15ই জুন 2020-তে। ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু তোমাদের জানতে হবে। নেক্সট কোশ্চেন, কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়? অর্থাৎ কলিঙ্গ একটা পুরস্কার যেটা দেওয়া হয় সেটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? চিকিৎসা ক্ষেত্রে নাকি বিজ্ঞানে নাকি সমাজসেবা ক্ষেত্রে নাকি শিল্প ক্ষেত্রে? কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়? চিকিৎসা, বিজ্ঞান, সমাজসেবা নাকি শিল্প? সো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের কলিঙ্গ পুরস্কার মেনলি যেটা দেওয়া হয় সেটা কিন্তু আমাদের বিজ্ঞানের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের ক্ষেত্রে অপূর্বভূত যে তাদের যে ট্যালেন্ট সেগুলো প্রকাশ করার জন্য কিন্তু কলিঙ্গ পুরস্কারটা আমাদের দেওয়া হয়। ঠিক আছে? কলিঙ্গ পুরস্কারের যদি অ্যাডিশনাল কিছু ইনফরমেশন জানি তাহলে দ্য কলিঙ্গ প্রাইজ ফর দ্য পপুলারাইজেশন অফ সায়েন্স অর্থাৎ বিজ্ঞানটাকে পপুলার করার জন্য দেওয়া হয় এবং এটাকে কে দেয়? এটাকে ইউনেস্কো দেয়। ইউনেস্কোর ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ফর এক্সেপশনাল স্কিল ইন প্রেজেন্টিং সায়েন্টিফিক আইডিয়াস টু লে পিপল। এবং এই যে কলিঙ্গ পুরস্কার সেটা কিন্তু ক্রিয়েটেড হয়েছিল 1952 খ্রিস্টাব্দে। সালটাও মনে রাখতে হবে। ফলোয়িং এ ডোনেশন ফ্রম বিজু পট্টনায়ক, এবং এর জন্য কে ডোনেট করেছিলেন? বিজু পট্টনায়কের ডোনেশন দ্বারা তৈরি হয়েছিল। বিজু পট্টনায়ক কে ছিলেন? ফাউন্ডার প্রেসিডেন্ট অফ কলিঙ্গ ফাউন্ডেশন ট্রাস্ট ইন ইন্ডিয়া। তাহলে কলিঙ্গ ফাউন্ডেশন ট্রাস্ট ইন ইন্ডিয়া ফাউন্ডার ছিলেন বিজু পট্টনায়ক এবং তিনি তার ডোনেশনের মাধ্যমে এটা তৈরি হয়েছিল 1952 খ্রিস্টাব্দে। এটা দেয় ইউনেস্কো এবং এটা বিজ্ঞানে দেওয়া হয়, পপুলারাইজেশন অফ সায়েন্সে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ইসরো কবে প্রতিষ্ঠিত হয়েছিল? আগের ক্লাসে আমরা একটা কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়েছিলাম যে ইসরোর হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত এবং ইসরোর প্রেজেন্ট প্রেসিডেন্ট চেয়ারম্যান কে ছিলেন। ঠিক আছে? কিন্তু এখানের প্রশ্নটা আছে ইসরোর কবে প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ এই যে এস্টাবলিশমেন্ট ইয়ার 1967, 1969, 1970 নাকি 1974? এখানে ইসরো যে যখন প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হয়েছিল 1969, 1969 খ্রিস্টাব্দে ইসরোর প্রতিষ্ঠা হয়েছিল। এবং তোমরা আগের দিন অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করেছিল, সবাইকারই উত্তর ঠিক ছিল। তাহলে এখানের যে ফাউন্ডার ইসরো তিনি হলেন ডক্টর বিক্রম সারাভাই। হেডকোয়ার্টার অবস্থিত বেঙ্গালুরুতে এবং এর চেয়ারম্যান হচ্ছে কেবি সেমন। তোমরা সবাই মোটামুটি ঠিক অ্যান্সার দিয়েছিলে। পরবর্তী কোশ্চেন, কোন রাজ্য সরকার তানসেন পুরস্কার প্রদান করে? অর্থাৎ তানসেন পুরস্কারটা কোন রাজ্য সরকার প্রদান করে? উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ নাকি মহারাষ্ট্র? এখন তানসেন পুরস্কারটা প্রত্যেক যে রাজ্য সরকার প্রদান করে সেটি হলো
মধ্যপ্রদেশ, ঠিক আছে, মধ্যপ্রদেশ রাজ্য সরকার কিন্তু তানসেন পুরস্কারটা প্রদান করে। এখন তোমাদের কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাও আজ যে মধ্যপ্রদেশের প্রেজেন্ট চিফ মিনিস্টার এবং প্রেজেন্ট গভর্নরের নাম কি। মধ্যপ্রদেশের প্রেজেন্ট সিএম, চিফ মিনিস্টার এবং গভর্নরের নাম কি, তোমরা প্রত্যেকেই কিন্তু এটা জানাও। পরবর্তী কোশ্চেন, কার সমাধিস্থল শক্তিস্থল নামে পরিচিত? অর্থাৎ কার সমাধিস্থল শক্তিস্থল নামে পরিচিত? চন্দ্রশেখর, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী নাকি রাজীব গান্ধী? শক্তিস্থল নামে পরিচিত কার সমাধিস্থল? খুব একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু আসতেই পারে। সমাধিস্থলের নাম, অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর সমাধিস্থলের নাম কিন্তু শক্তিস্থল, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের যে আর অ্যাডিশনাল ইনফরমেশনগুলো আমাদের জানা উচিত সেগুলো হলো চন্দ্রশেখরের সমাধিস্থল কী নামে পরিচিত, লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কী নামে পরিচিত এবং রাজীব গান্ধীর সমাধিস্থল কী নামে পরিচিত। তাহলে সেক্ষেত্রে চন্দ্রশেখরের সমাধিস্থলের নাম হচ্ছে একতা স্থল, ক্লিয়ার। রাজীব গান্ধীর সমাধিস্থলের নাম হলো বীরভূমি এবং লাল বাহাদুর শাস্ত্রীর যে সমাধিস্থল সেটার নাম হচ্ছে বিজয়ঘাট। প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তোমরা এগুলো মনে রাখবে। এবং ইন্দিরা গান্ধীর যে সমাধিস্থল সেটি শক্তিস্থল নামে পরিচিত, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, কোনটির আপেক্ষিক তাপ সর্বাধিক? অর্থাৎ নিচে আমাদের 4টি কম্পাউন্ড দেওয়া আছে, সেই 4টার মধ্যে কোনটার আপেক্ষিক তাপ সবথেকে বেশি? জল, তামা, দুধ নাকি কাঁচ? এখন আপেক্ষিক তাপ সবথেকে বেশি কিন্তু জলের। নিম্নলিখিত জলের সবথেকে আপেক্ষিক তাপ বেশি, তার কারণ কি? কারণ সেই বস্তুরই আপেক্ষিক তাপ সবথেকে বেশি হয় যে বস্তু উত্তপ্ত হতে খুব একটা অনেক বেশি সময় নেয় এবং শীতল হতেও খুব অনেক বেশি সময় নেয়, ঠিক আছে। কারণ জলকে যদি উত্তপ্ত করা হয় সেগুলো তামা, দুধ বা কাচের থেকে কিন্তু খুব স্লোলি উত্তপ্ত হয়, অর্থাৎ স্লোলি খুব গরম হয়। এবং যে বস্তু খুব কম সময়ে উত্তপ্ত হয় তার কিন্তু শীতল হতেও কিন্তু খুব বেশি সময় লাগে, মানে বেশি সময় যার বেশি সময় উত্তপ্ত হতে সময় লাগে তার কিন্তু শীতল হতেও ঠিক বেশি সময় লাগে। এটাকে আমরা আপেক্ষিক তাপ বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে আপেক্ষিক তাপ এখানের মধ্যে জলের সব থেকে বেশি, ক্লিয়ার। পরবর্তী কোশ্চেন, লাইফ ডিভাইন বইটি কার লেখা? মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, সর্বপল্লী রাধাকৃষ্ণ নাকি শ্রী অরবিন্দ ঘোষ? এখন লাইফ ডিভাইন বইটি নিম্নলিখিত কোন ব্যক্তিটি লিখেছিলেন? তোমরা সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। লাইফ ডিভাইন বইটি কার রচনা? লাইফ ডিভাইন বইটি লিখেছিলেন শ্রী অরবিন্দ ঘোষ, ক্লিয়ার। লাইফ ডিভাইন বইটি রচনা করেছিলেন শ্রী অরবিন্দ ঘোষ। তাহলে আমরা মহাত্মা গান্ধী কী কী বই লিখেছিলেন এবং সর্বপল্লী রাধাকৃষ্ণন কী কী বই লিখেছিলেন সেগুলো আমরা একটু দেখে নেব। মহাত্মা গান্ধীর যে সমস্ত বইগুলো আছে তাদের মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা মহাত্মা গান্ধীর, দ্য ওয়ে টু গড মহাত্মা গান্ধী, হিন্দ স্বরাজ মহাত্মা গান্ধী, নন ভায়োলেন্স রেজিস্ট্যান্স অর্থাৎ সত্যাগ্রহ সেটাও কিন্তু মহাত্মা গান্ধীর রচনা, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এটা হচ্ছে মহাত্মা গান্ধীর অটোবায়োগ্রাফি, এবং দ্য হিন্দু ভিউ অফ লাইফ যেটা আগের ক্লাসে আমরা পড়েছি এটা সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা, অ্যান্ড আইডিয়ালিস্টিক ভিউ অফ লাইফ এটাও কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা। তাহলে কিন্তু তোমরা প্রত্যেকেই এই বইগুলোর নাম কিন্তু মনে রাখবে, এগুলো কিন্তু আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি? অর্থাৎ মানব শরীরের যে তার টেম্পারেচার সেটাকে রেগুলেট করে কোন গ্রন্থি? পিটুইটারি গ্রন্থি, পিনিয়াল গ্রন্থি, হাইপোথ্যালামাস নাকি থাইরয়েড? ক্লিয়ার। তাহলে আমরা আগের ক্লাসে কি পড়েছি যে পিটুইটারি গ্রন্থির কি কাজ? পিটুইটারি গ্রন্থির কাজ হলো মানুষের যে শরীরে মানুষের শরীরে গ্লুকোজের যে পরিমাণটা, শর্করার পরিমাণটা নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। তাহলে এটা তাপমাত্রা নিয়ন্ত্রণের কোনো কাজে আসে না। পিনিয়াল গ্ল্যান্ড যেটা সেটাও কিন্তু মানব শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে না, এবং থাইরয়েড গ্ল্যান্ড যেটা আছে সেটাও কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণের সাথে তার কোনো সম্পর্ক নেই। তাহলে মানব শরীরের যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস গ্রন্থি, হাইপোথ্যালামাস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন 3 হয়ে যাবে আমাদের অ্যান্সার। হাইপোথ্যালামাস গ্রন্থি কিন্তু আমাদের মানব শরীরের যে তাপমাত্রা সেটা কিন্তু নিয়ন্ত্রণ করে। পরবর্তী কোশ্চেন, সমুদ্রের জল থেকে কোন ধাতু নিষ্কাশন করা হয়? আয়োডিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম নাকি সোডিয়াম? এটা কমন সেন্স থেকে বা জেনারেল নলেজ থেকেই তোমরা কিন্তু এই অ্যান্সারটা দিতে পারবে, ঠিক আছে। কারণ সমুদ্রের জল মানে সেখানে কি থাকে? সমুদ্রের যে লবণাক্ত জল, লবণ মানে লবণের সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তাহলে সমুদ্রের জলে তো লবণ থাকবেই, অর্থাৎ NaCl থাকবেই। তাহলে NaCl এর মধ্যে কোন ধাতু আমরা পাচ্ছি? সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম ধাতু আমরা পাচ্ছি। তাহলে সমুদ্রের জল থেকে কিন্তু নিষ্কাশন করা হয় মেনলি সোডিয়াম, ক্লিয়ার। অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু যদিও ম্যাগনেসিয়ামও সমুদ্রের জল থেকে নিষ্কাশন করা হয় কিন্তু খুব বেশি মাত্রায় করা হয় আমাদের সোডিয়াম Na, ঠিক আছে। তাহলে আমাদের সোডিয়াম হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
নেক্সট কোশ্চেন, ফুসফুসের আবরণকে কি বলা হয়? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আজকের মোটামুটি সায়েন্সের মধ্যে একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন কিন্তু এটাই যে ফুসফুসের আবরণকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম, প্লুরা, মেনিনজেস নাকি ক্যাপসুল? তোমরা সবসময় মনে রাখবে যে আমাদের যে সমস্ত শারীরবৃত্তীয় অঙ্গগুলো সেগুলো কিছু কিছু আবরণ দ্বারা বেষ্টিত আছে, ঠিক আছে? তাহলে প্রত্যেকের আবরণগুলোকে আমাদের কিন্তু জানতে হবে, মেনলি যেগুলো খুব ইম্পর্ট্যান্ট, যেমন পেরিকার্ডিয়াম কি, প্লুরা কি, মেনিনজেস কি, ঠিক আছে? এখন যেটা আমাদের ফুসফুসের আবরণ সেটাকে কিন্তু আমরা প্লুরা বলছি, ঠিক আছে? প্লুরা যেটা হলো সেটাকে ফুসফুসের আবরণ বলা হয়। পেরিকার্ডিয়াম তাহলে কি? পেরিকার্ডিয়াম হলো আমাদের যে হৃৎপিণ্ড বা হার্টের যে আবরণ, ঠিক আছে? হৃৎপিণ্ডের যে আবরণ সেটাকে বলছি আমরা পেরিকার্ডিয়াম। মেনিনজেস হচ্ছে আমাদের মস্তিষ্কের যে আবরণ, ঠিক আছে? আমাদের যে ব্রেন, মস্তিষ্ক বা ব্রেনের যে আবরণ সেটাকে কিন্তু আমরা মেনিনজেস বলছি। তাহলে এই তিনটে কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। পেরিকার্ডিয়াম হলো হৃৎপিণ্ডের আবরণ, প্লুরাকে বলা হচ্ছে ফুসফুসের আবরণ, এবং যেটা মেনিনজেস সেটা ব্রেন বা মস্তিষ্কের আবরণ বলা হয়। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, কানাডার সংবিধান থেকে আমরা আমাদের সংবিধানে যে বিষয়টি আমরা গ্রহণ করেছি সেটি কি? অর্থাৎ যে আমাদের সংবিধানের যে প্রভিশনটা আমরা কানাডা থেকে অ্যাডপ্ট করেছি সেটা কি? সেটা কি মৌলিক অধিকার, সেটা কি যুক্তরাষ্ট্র, নাকি রাষ্ট্র পরিচালনামূলক নির্দেশমূলক রীতি, সুপ্রিম কোর্টের ধারণা বা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তাহলে তোমরা এটা অনেকেই হয়তো জানো, তোমরা সবাই কমেন্টে লেখার চেষ্টা করো অ্যান্সারটা, কারেক্ট অ্যান্সারটা। কানাডা সংবিধান থেকে আমরা যে বিষয়টি নিয়েছি সেটি মৌলিক অধিকার নয়, কারণ মৌলিক অধিকার আমরা কোথা থেকে নিয়েছি? মৌলিক অধিকার আমরা নিয়েছি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে। ক্লিয়ার? রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি, সেটা কিন্তু আমরা নিয়েছি আয়ারল্যান্ড থেকে। এটাও তাহলে হবে না। সুপ্রিম কোর্টের ধারণা বা সুপ্রিম কোর্টের কনসেপ্ট আমরা নিয়েছি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে, তাহলে এটাও কিন্তু হবে না। তাহলে কানাডা থেকে আমরা কি নিয়েছি? কানাডা থেকে আমরা যুক্তরাষ্ট্র অর্থাৎ ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট কিন্তু আমরা কানাডা থেকে অ্যাডপ্ট করেছি। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন 2। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, আরবিআই গঠিত হয়েছে কোন কমিশনের সুপারিশে? শরণ সিং কমিটি, নরসিংহা কমিটি, হিল্টন ইয়ং কমিটি, নাকি শিবরামন কমিটি? এখানে যে 4টা কমিটি দেওয়া আছে প্রত্যেকটারই খুব ইম্পর্টেন্স আছে এবং সেগুলো তোমাদের সামনে আমি এক্সপ্লেন করব। তার আগে তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো যে আরবিআই যেটা গঠিত হয়েছিল সেটা কোন কমিটির সুপারিশে। তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আরবিআই যেটা গঠিত হয়েছিল সেটা কিন্তু অপশন 3 অ্যান্সার হয়ে যাবে আমাদের। হিল্টন ইয়ং কমিটির রেকমেন্ডেশনে কিন্তু আরবিআইটা এস্টাবলিশড হয়েছিল। আরবিআই কখন এস্টাবলিশ হয়েছিল, কত সালে? আরবিআই এস্টাবলিশ হয়েছিল 1935 1935 সালে, যেটা আরবিআই অ্যাক্ট 1934 দ্বারা। আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী 1935 আরবিআই গঠিত হয়েছিল হিল্টন ইয়ং কমিটির রেকমেন্ডেশনে, ঠিক আছে? তাহলে শরণ সিং কমিটি কী জন্য আমাদের ইম্পর্ট্যান্ট? কারণ শরণ সিং কমিটির রিকমেন্ডেশনেই কিন্তু আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিগুলো সেগুলো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে অ্যাডপ্ট করা হয়েছিল, ঠিক আছে? ফান্ডামেন্টাল ডিউটিগুলো রাশিয়া থেকে আমাদের অ্যাডপ্ট করা হয়েছিল, রাশিয়া থেকে, এবং যেটা আমাদের পার্ট 4A-তে আছে, আর্টিকেল 51A-তে আছে। এই ইনফরমেশনগুলো তোমরা মনে রাখবে। তাহলে শরণ সিং কমিটির রিকমেন্ডেশনে ফান্ডামেন্টাল রাইটস যেগুলো, ফান্ডামেন্টাল ডিউটি যেগুলো আছে সেগুলো আমরা রাশিয়া থেকে অ্যাডপ্ট করেছিলাম এবং সেগুলো আমাদের বর্তমানে পার্ট 4A-তে আছে এবং আর্টিকেল 51A-তে আছে। ক্লিয়ার? নরসিংহ কমিটি কী জন্য বিখ্যাত? কারণ নরসিংহ কমিটির রিকমেন্ডেশন অনুযায়ী কিন্তু আমাদের যেটা আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে নরসিংহ কমিটির রিকমেন্ডেশন অনুযায়ী যেটা সেবি যেটা এস্টাবলিশড হয়েছিল সেটা কিন্তু 1988 খ্রিস্টাব্দে হয়েছিল, ঠিক আছে? কিন্তু সেবির যে কার্যকাল শুরু হয়েছিল 1992 সালে, সেটা কিন্তু নরসিংহ কমিটির রিকমেন্ডেশনে সেটা 1992 সালে শুরু হয়েছিল, ঠিক আছে? তাহলে নরসিংহ কমিটি কিন্তু সেবির সাথে অ্যাসোসিয়েটেড। হিল্টন ইয়ং কমিটি আরবিআই, এবং যেটা শিবরামন কমিটি যেটা লাস্ট কমিটি আমাদের রয়ে গেলো সেটা কিন্তু ন্যাবার্ডের সাথে অ্যাসোসিয়েট, কারণ শিবরামন কমিটির রিকমেন্ডেশনে ন্যাবার্ড এস্টাবলিশড হয়েছিল। ন্যাবার্ড, ঠিক আছে? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেটা 1982 খ্রিস্টাব্দে এস্টাবলিশড হয়েছিল অন দ্য রিকমেন্ডেশন অফ শিবরামন কমিটি। আশা করি ক্লিয়ার হয়ে গেছে 4টা কমিটি। নেক্সট কোশ্চেন, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর, গৌড়, পাটলিপুত্র নাকি কনৌজ? একটা ইজি লেভেলের কোশ্চেন, তোমরা অনেকেই হয়তো অ্যান্সার জানো। কনিষ্কের যে রাজধানী ছিল সেটা কিন্তু কনৌজ ছিল না, কারণ কনৌজ ছিল হর্ষবর্ধনের রাজধানী মেনলি। পাটলিপুত্রও ছিল না, কারণ পাটলিপুত্র ছিল মৌর্যদের সময়কার রাজধানী। গৌড় ছিল না, কারণ গৌড় সেই সময় ছিল বাংলার রাজধানী, শশাঙ্কের রাজধানী ছিল গৌড়। তাহলে কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়া। আমাদের অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর। পরবর্তী কোশ্চেন,
রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? এটাও কিন্তু হিস্ট্রি রিলেটেড কোশ্চেন। তোমরা যদি হিস্ট্রির ক্লাস ফলো করতে চাও তাহলে কিন্তু প্রত্যেক মানডেতে আমাদের হিস্ট্রি ক্লাস হচ্ছে 3টের সময়, দুপুর 3টের সময় কিন্তু হচ্ছে আমাদের মানডেতে হিস্ট্রি ক্লাস চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা সেখানে প্রত্যেকটা জিনিস ডিসকাস করছি উইথ এক্সপ্লানেশন। ক্লিয়ার? তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু ফলো করবে, এবং আগের ক্লাসগুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে সেখানে হিস্ট্রি বাই পার্থপ্রতিম আমার নাম আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হলেন দন্তি দুর্গ। অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা অমোঘ বর্ষ ছিলেন না, গোবিন্দ 3ও নন, ইন্দ্র 2ও নন, দন্তি দুর্গ ছিলেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী কোশ্চেন, কোন দিনটি এমএসএমই ডে হিসেবে পালিত হয়? অর্থাৎ এমএসএমই ডে এর ফুল ফর্ম কি? এমএসএমইর ফুল ফর্ম হচ্ছে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। ঠিক আছে, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। তাহলে এমএসএমই ডে হিসেবে সেলিব্রেট করা হয় কোন দিনটি? 27শে জুন, 28শে জুন, 29শে জুন নাকি 30শে জুন? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে এমএসএমই ডে হিসেবে আমরা পালন করি 27শে জুন। ঠিক আছে, 27শে জুন দিনটা আমরা কিন্তু মাইক্রো স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ ডে হিসেবে পালন করি। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, সম্প্রতি কে ইউপিএসসি এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন? অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন? অরবিন্দ সাক্সেনা, প্রদীপ সিং নাকি মানব দেশমুখ? তোমরা প্রত্যেকেই কিন্তু এই অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন। কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি ফলো করতে চাও, প্রত্যেক দিন সকাল 5:30-এ আমাদের চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়। সেখানে কিন্তু আমরা মোস্ট ইম্পর্টেন্ট 10টা এমসিকিউ প্রত্যেক দিন ডিসকাস করি। সো তোমরা এটা ফলো করতে পারো। তো যেটা হচ্ছে আমাদের অরবিন্দ কে বলে ইউপিএসসির প্রেজেন্ট যে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন তিনি কিন্তু প্রদীপ যোশী কিন্তু প্রেজেন্ট চেয়ারম্যান অফ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তাহলে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান হলেন অরবিন্দ সাক্সেনা, বর্তমান চেয়ারম্যান হলেন প্রদীপ যোশী, এবং এটা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1926-এ 1926 খ্রিস্টাব্দে, এবং এর হেডকোয়ার্টার্স হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। এই ইনফরমেশনগুলো তোমরা একটু জেনে রাখবে। পরবর্তী কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে জলচক্রের উৎপত্তি হয়? অর্থাৎ জলচক্র সেটা বায়ুমণ্ডলের কোন স্তরে সেটার উৎপত্তি হয়? ট্রপোপজ, স্ট্র্যাটোস্ফিয়ার নাকি থার্মোস্ফিয়ার নাকি কোনোটিই নয়? এখন বায়ুমণ্ডলের যে স্তরে জলচক্রের উৎপত্তি হয় সেটা কিন্তু অলওয়েজ স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরেই কিন্তু জলচক্রের উৎপত্তি হয়, সেটা ট্রপোপজেও হয় না, থার্মোস্ফিয়ারও হয় না। থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, এখানে কিন্তু আমাদের যে সমস্ত কমিউনিকেশন স্যাটেলাইট, সেই স্যাটেলাইটগুলো কিন্তু পেস্ট করা হয় থার্মোস্ফিয়ারে বা আয়নোস্ফিয়ারে। ক্লিয়ার? তাহলে জলচক্রের উৎপত্তি হয় স্ট্র্যাটোস্ফিয়ারে। নেক্সট কোশ্চেন, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিক্রমশিলা ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেছিলেন? নিম্নলিখিত কোন ব্যক্তি বিক্রমশিলা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন? মহিপাল, ধর্মপাল, দেবপাল নাকি গোপাল? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তোমরা সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এর কারেক্ট অ্যান্সারটা কি। তোমরা নিজেরা কিন্তু চেক করে দেখবে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে কতগুলো ভুল হচ্ছে। ঠিক আছে, 30টা কোশ্চেনের মধ্যে। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা কিন্তু করেছিলেন আমাদের ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিলেন। মহিপাল করেননি, দেবপালও করেননি বা গোপালও করেননি। গোপাল যে ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠা করেছিলেন সেটার নাম কি ছিল? অদন্তপুরী মহাবিহার তৈরি করেছিলেন গোপাল। ঠিক আছে, আর ধর্মপাল বিক্রমশিলা ছাড়াও আরেকটা যেটা করেছিলেন সেটা হচ্ছে সোমপুরী মহাবিহার। এগুলো তোমরা মনে রাখবে যে বিক্রমশিলা এবং সোমপুরী তৈরি করেছিলেন ধর্মপাল এবং অদন্তপুরী করেছিলেন দেবপাল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, উত্তরকাশী কোন নদীর তীরে অবস্থিত? অর্থাৎ আমরা আগের কাছেও এই টাইপের কোশ্চেন পেয়েছি, কোনো একটা শহরের নাম বলবে এবং তারা কোন নদীর তীরে অবস্থিত সেটা জানতে চাইবে। তাহলে এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমরা একটু খেয়াল করবে। তাহলে এখানে কোশ্চেন দিয়েছি উত্তরকাশী কোন নদীর তীরে অবস্থিত। আমাদের উত্তরকাশী মেনলি হচ্ছে উত্তরাখণ্ডের নদী। ঠিক আছে, উত্তরাখণ্ডের নদী, এবং এটা মেনলি অবস্থিত ভাগীরথী নদীর তীরে। ঠিক আছে, ভাগীরথী নদীর তীরে উত্তরকাশী অবস্থিত। আমি আগের ক্লাসে একটা তোমাদের কোশ্চেন দিয়েছিলাম হোমওয়ার্ক, যে বর্তমানে উত্তরাখণ্ডের চিফ মিনিস্টার এবং গভর্নরের নাম কি? তোমরা অনেকেই সেটা সঠিক অ্যান্সার দিয়েছিলে। তো সেটার অ্যান্সার কিন্তু যেটা মধ্যপ্রদেশ উত্তরাখণ্ডের প্রেজেন্ট গভর্নর হলেন বেবি রানী মৌর্য। ঠিক আছে, এবং প্রেজেন্ট চিফ মিনিস্টার হলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোন রাজ্য সরকার শ্রমিকদের কর্মসংস্থানের জন্য সমৃদ্ধি যোজনা চালু করলো? মধ্যপ্রদেশ সরকার, হরিয়ানা সরকার, বিহার সরকার নাকি উত্তরপ্রদেশ সরকার? এক্ষেত্রে কিন্তু যে রাজ্য সরকার শ্রমিকদের কর্মসংস্থানের জন্য সমৃদ্ধি যোজনা চালু করলো, সমৃদ্ধি যোজনা কিন্তু মধ্যপ্রদেশ গভর্নমেন্টের সাথে অ্যাসোসিয়েটেড। তাহলে অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, মধ্যপ্রদেশ। তাহলে সমৃদ্ধি যে যোজনা সেটা কিন্তু মধ্যপ্রদেশ রাজ্য সরকার শুরু করছে, সেটা হরিয়ানা করেনি, বিহারও করেনি, উত্তরপ্রদেশও করেনি। ঠিক আছে, এবং মধ্যপ্রদেশের প্রেজেন্ট চিফ মিনিস্টার হলেন শিবরাজ সিং চৌহান,
রাজধানী মধ্যপ্রদেশের হচ্ছে ভোপাল, এবং মধ্যপ্রদেশের যে রাজ্যপাল তিনি হলেন আনন্দীবেন প্যাটেল। কারণ মধ্যপ্রদেশের যে প্রাক্তন রাজ্যপাল যিনি ছিলেন, প্রাক্তন বলা ভুল, তিনি ছিলেন লালজি ট্যান্ডন, তিনি কিন্তু মারা গেলেন। তার জন্যই যে উত্তরপ্রদেশের গভর্নর আনন্দীবেন প্যাটেল বর্তমানে কিন্তু মধ্যপ্রদেশেরও কার্যভার গ্রহণ করেছেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দেশ স্পেস অপারেশন স্কোয়াড লঞ্চ করেছে? অর্থাৎ স্পেস অপারেশন স্কোয়াড কোন দেশ সম্প্রতি লঞ্চ করেছে? জাপান, ভারত, নাকি চীন, নাকি রাশিয়া? এটাও কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন। সম্প্রতি কিন্তু যে দেশটা আমাদের স্পেস অপারেশন স্কোয়াড লঞ্চ করেছে সেটি হলো জাপান। অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের জাপান, কারণ জাপানেই সম্প্রতি স্পেস অপারেশন স্কোয়াড লঞ্চ করেছে, এবং জাপানের রাজধানী হচ্ছে টোকিও। জাপানের বর্তমান রাজার নাম হচ্ছে নারুহিতো। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে, কিন্তু প্রেজেন্ট প্রধানমন্ত্রী কিন্তু শিনজো অ্যাবে নেই, তিনি রিজাইন করেছেন। তাহলে নতুন তার স্বাস্থ্যের অবস্থা ভালো ছিল না, তার জন্য তিনি রিজাইন করেছেন। তাহলে তার পরিবর্তে প্রেজেন্ট এখন কে প্রাইম মিনিস্টার জাপানের, তোমরা কমেন্ট করে জানাও। আগের ক্লাসে আমরা আলোচনা করেছি, দেখি তোমরা ক্লাসগুলো কীরকমভাবে ফলো করছো এবং সেগুলোকে কতটা মেমোরাইজ করতে পারছো। আগের ক্লাসে আমরা বলেছি যে প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার অফ জাপান কে, ঠিক আছে, এবং জাপানের মুদ্রা হচ্ছে ইয়েন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে 35 বছরের নিচে বয়সের জনসংখ্যা কত? অর্থাৎ 35 বছর বয়সের নিচে যে সমস্ত জনসংখ্যা, তাদের পার্সেন্টেজটা কত 2011 সালের জনগণনা অনুযায়ী? 2011 সেন্সাস অনুযায়ী 35 বছরের নিচে জনসংখ্যার কিন্তু পার্সেন্টেজ এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের 65%। 65% কিন্তু পপুলেশন কিন্তু আমাদের 35 বছরের নিচে আছে 2011 সালের জনগণনা অনুযায়ী। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, তোমরা কিন্তু পার্সেন্টেজটা মনে রাখবে। 50% নয়, 55ও নয়, 60ও নয়, ইট ইজ 65%। নেক্সট কোশ্চেন, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রবর্তিত হয়েছিল কত সালে? অর্থাৎ কত সালে ভারতের যে পঞ্চবার্ষিকী 5 ইয়ার প্ল্যানটা সেটা প্রবর্তিত হয়েছিল? এটা তোমরা যদি ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের যদি সময়কালটা জানো তাহলেই কিন্তু এই অ্যান্সারটা তোমরা দিতে পারবে। ঠিক আছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তাহলে আমাদের কখন শুরু হয়েছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল 1951 সাল থেকে 1956 সাল পর্যন্ত ছিল ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের সময়কাল। তাহলে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল কিন্তু 1951 সালে। ক্লিয়ার? 1951 is the correct answer. Option 3. নেক্সট কোশ্চেন, মানবদেহের কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? খুব একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যে মানবদেহের যে ইউরিন সেটা কোথায় উৎপন্ন হয়? সেটা কি যকৃতে উৎপন্ন হয়, নাকি বিক্রিয় থলিতে, নাকি বৃক্রতে, নাকি হিমোগ্লোবিনে? এটা তো হিমোগ্লোবিন তো অ্যান্সার হবেই না, কারণ হিমোগ্লোবিনে কীভাবে ইউরিয়া সৃষ্টি হবে? হিমোগ্লোবিন একটা কনস্টিটিউয়েন্ট। ঠিক আছে, তাহলে মানবদেহের যে ইউরিয়া উৎপন্ন হয় সেটা কিন্তু মেনলি যকৃতে উৎপন্ন হয়, অর্থাৎ আমাদের যে লিভারেই কিন্তু ইউরিয়ার প্রোডাকশনটা হয়। ক্লিয়ার? এটা তোমরা অলওয়েজ মনে রাখবে যে মানবদেহে যে ইউরিয়া উৎপন্ন হয় সেটা কিন্তু যকৃতে উৎপন্ন হয়। অপশান 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেটা বিক্রিয় থলি, বৃক্র বা হিমোগ্লোবিন নয়। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভৌত পরিবর্তন নয়? অর্থাৎ নিচের যে সমস্ত পরিবর্তন, 4টে পরিবর্তন দেওয়া আছে, যেমন দুধ শুকিয়ে গুঁড়ো দুধে পরিবর্তন হওয়া, আয়োডিনের ঊর্ধ্বপাতন, মোমবাতির দহন এবং জলে চিনি মেশানো। এই 4টা পরিবর্তনের মধ্যে কোন পরিবর্তনটা ভৌত পরিবর্তন নয়, যেটা রাসায়নিক পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন কাকে বলে? রাসায়নিক পরিবর্তন হলো সেই সমস্ত পরিবর্তন যে পরিবর্তনে নতুন ধর্মবিশিষ্ট কোনো পদার্থ উৎপন্ন হয়, কিন্তু ভৌত পরিবর্তনে নতুন ধর্মবিশিষ্ট কোনো পদার্থ উৎপন্ন হয় না, এবং ভৌত পরিবর্তনে কিন্তু পদার্থ তার প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে, কিন্তু রাসায়নিক পরিবর্তনে সেটা পারে না। এই হলো ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের যে বেসিক ডিফারেন্স। তাহলে তোমরা এটা বলার চেষ্টা করো। এক্ষেত্রে অবশ্যই আমাদের হয়ে যাবে মোমবাতির দহন, কারণ মোমবাতির দহনে নতুন ধর্মবিশিষ্ট পদার্থের উৎপত্তি হয়, এবং মোমবাতি আবার দহন করলে মোমবাতিকে আর কিন্তু ফিরে পাওয়া যায় না। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন, এটা ভৌত পরিবর্তন নয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের মোমবাতির দহন, কারণ বাকি যে সমস্ত পরিবর্তনগুলো আছে সেগুলো সবগুলোই ভৌত পরিবর্তন, কারণ সেগুলোকে আবার আগের অবস্থায় ফিরে আনা যায়, কিন্তু মোমবাতির দহনে কিন্তু নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় এবং সেটা আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ভারতবর্ষের কোন রাজ্যে বৃহত্তম কয়লার খনি সঞ্চিত আছে? খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা কিন্তু খুব কনসেন্ট্রেশনের সাহায্যে এটা শোনার চেষ্টা করো এবং তোমরা অ্যান্সার আগের থেকেই কিন্তু দেওয়ার চেষ্টা করো। উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, নাকি পশ্চিমবঙ্গ? তাহলে বৃহত্তম কয়লা সঞ্চিত আছে কোন রাজ্যে? অর্থাৎ কয়লার যে রিজার্ভ, সেই রিজার্ভের দিক থেকে ফার্স্ট কে? তাহলে এক্ষেত্রে কিন্তু রিজার্ভের দিক থেকে আমাদের ফার্স্ট হয়ে যাবে ঝাড়খণ্ড হচ্ছে ভারতবর্ষের ঝাড়খণ্ডেই কিন্তু সবথেকে বেশি পরিমাণ কয়লা কিন্তু সঞ্চিত আছে। অপশান 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে,
ঝাড়খণ্ড হয়ে যাবে এক্ষেত্রে অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা এটারই রিলেটেড আছে যে ভারতবর্ষের কোন রাজ্য সর্বাধিক কয়লা উৎপাদিত হয়। আগের কোশ্চেনটা আমরা কি পড়লাম, কয়লা সঞ্চয়ের দিক থেকে কোন রাজ্য টপ, সেক্ষেত্রে আমাদের অপশান হয়ে যাবে ঝাড়খণ্ড। কিন্তু উৎপাদনের দিক থেকে কোন রাজ্য সর্বপ্রথম, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যা। কয়লার যে প্রোডাকশন সেটা কিন্তু উড়িষ্যাতে সব থেকে বেশি হয়। ঠিক আছে, এটা তোমরা অলওয়েজ মনে রাখবে যে কয়লা যেটা কোল তার রিজার্ভের দিক থেকে কিন্তু টপ হচ্ছে আমাদের ঝাড়খণ্ড এবং প্রোডাকশনের দিক থেকে হচ্ছে উড়িষ্যা। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, অর্থাৎ আজকে আমাদের মক টেস্টের যে শেষ কোশ্চেন, লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে লোকসভার সদস্য সংখ্যা কত? অর্থাৎ লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত? অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস যে কমিটি, পার্লামেন্টের এটা একটা পার্লামেন্টেরিয়ান কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, তাতে লোকসভার যে সদস্য সংখ্যা সেটা কতজন? 7 জন, 10 জন, 15 জন নাকি 20 জন? এটা তোমরা প্রত্যেকেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। তোমরা অবশ্যই জানো যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি যেটা গঠিত হয়েছে সেটা কিন্তু সেটাতে লোকসভার মেম্বারও আছে আর রাজ্যসভার মেম্বারও আছে। ঠিক আছে, তাহলে তোমাদের কমেন্ট করতে হবে সেক্ষেত্রে লোকসভার মেম্বার কতজন আছে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে, রাজ্যসভার মেম্বার কতজন আছে এবং টোটাল মেম্বার তাহলে কতজন আছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান, অর্থাৎ যে চেয়ারম্যান বা প্রেসিডেন্ট, সে সাধারণত কোন ব্যক্তি নির্বাচিত হন। ঠিক আছে, এগুলো তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা যদি ভিডিওটা দেখো। আজকের ভিডিওটা আমাদের এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবং এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। পরের দিন আমরা প্র্যাকটিস সেট 11 নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আশা করি তোমাদের কোনো অসুবিধা নেই এই কোশ্চেনগুলিতে। সো দেখতে থাকো আমাদের চ্যানেল। ঠিক সন্ধ্যে 7টার থেকে আমাদের আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি এর ক্লাসটা হচ্ছে। তোমরা প্রত্যেকদিন ঠিক সন্ধ্যে 7টায় কিন্তু এটা অ্যাটেন্ড করো। দেখা হবে পরের ভিডিওতে। Till then, stay tuned. Thank you.